বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। রাজ্যের বিভিন্ন জেলে মহিলা কয়েদিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল আদালত বান্ধব। পাশাপাশি সংশোধনাগারে পুরুষদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জিও উচ্চ আদালতে জানিয়েছেন আদালত বান্ধব তাপস ভঞ্জ। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তাপস। আদালতে জানিয়েছেন, সম্প্রতি আলিপুর মহিলা জেল পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে দেখেন মহিলা কয়েদিদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। রাজ্যের সংশোধনাগারের মহিলা সেলগুলিতে পুরুষদের প্রবেশ বন্ধ করার আর্জিও তিনি জানিয়েছেন ডিভিশন বেঞ্চে। রাজ্যের বিভিন্ন জেলের কয়েদিদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আদালত বান্ধব নিয়োগ করছে কলকাতা হাইকোর্ট। সংশোধনাগারের মধ্যে কয়েদিরা ঠিক করে খাবার বা চিকিৎসা পাচ্ছেন কিনা তা দেখার দায়িত্ব আদালত বান্ধবের। পাশাপাশি কয়েদিদের জীবনযাপনে কোনো অব্যবস্থা রয়েছে কিনা তাও খতিয়ে দেখার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে আদালত বান্ধব তাপসের জমা দেওয়ার রিপোর্ট অনুযায়ী গত বছর পর্যন্ত রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে 196 জন শিশু জন্ম নিয়েছে। সম্প্রতি আলিপুর মহিলা জেলেও একজন কয়েদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাই বিচার চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তার আর্জি রাজ্যের সমস্ত মহিলা সংশোধনাগার বা যেসব সংশোধনাগারে মহিলা সেল রয়েছে সেখানে যেন কোনো পুরুষকে ঢুকতে দেওয়া না হয়। বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনেছে। এরপর সেই সংক্রান্ত সব মামলা ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। মায়েরা যখন এই সংশোধনাগারে এসেছিল তখন তারা কেউই গর্ভবতী ছিলেন না। ফলে প্রশ্ন উঠছে, বাংলায় নারীরা সংশোধনাগারেও সুরক্ষিত নয় বা নিরাপদ নয়। এটা বড় একটা বিস্তর একটা বিষয় সামনে আসছে। কলকাতা হাইকোর্ট দেখুন, আমি আপনাদের কাছে যা রিপোর্ট শুনলাম এটা ভয়াবহ, ভয়াবহ, ভাবা যায় নাকি আমি জানি না। আমার আশা হবে রিপোর্টটা যেন সত্য না হয়, কিন্তু রিপোর্টটা যদি সত্য হয় তাহলে তার দায় কে নেবেন? অভিষেক ব্যানার্জি খোঁজ করছেন ভারতবর্ষের কোন জেল কেমন, থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম, কিসের জন্য খোঁজ নিচ্ছেন তিনি জানেন। আর পশ্চিমবাংলার জেলের যা চেহারা সবাই জানেন। কিন্তু জেলে থাকা অবস্থায়, সংশোধনাগারে থাকা অবস্থায় 176 জন যদি শিশু জন্ম দিয়ে থাকে, 196 জন, এবং তার মধ্যে একটা বড় অংশ বা প্রায় সবাই যখন সংশোধনাগার এসেছেন তখন তারা গর্ভবতী ছিলেন না, এটা যদি সত্য হয় তাহলে নারীদের নিরাপত্তা শুধু না, কলুষতার ভয়াবহ জায়গাতে এমনকি সংশোধনাগারকেও পৌঁছে দিয়েছে তৃণমূলের সরকার। ভালো, এইরকমই চলছে, গোটা রাজ্য উচ্ছন্নে যাচ্ছে, এমনকি জেল, সেখানেও মহিলাদের নিরাপত্তা নেই। আচ্ছা, বর্ধমানের খণ্ডঘোষে 7 বছরের যে নাবালিকা নিখোঁজ ছিল, প্রায় দীর্ঘ বেশ কয়েক মাস ধরে, ওনার ওই মেয়েটিকে তো খুঁজে পাওয়া যাচ্ছেই না। ইতিমধ্যে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে এবং প্রভাবশালীরা আজকে বাপ্পাদিত্য দাশগুপ্ত সবার প্রথম এই যে 196 জন মহিলা বন্দী রাজ্যের বিভিন্ন সংশোধনাগারগুলিতে অন্তঃসত্ত্বা হয়ে শিশুর জন্ম দিয়েছে, এটা যথেষ্ট উদ্বেগের এবং আতঙ্কের বিষয়। এই যে সারা পশ্চিমবঙ্গের সমস্ত সংশোধনাগারগুলিতে মহিলা কয়েদিদের যে নিরাপত্তা নেই তা সুনিশ্চিতভাবে প্রমাণ করে। এর জন্য পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিল গিরি আমি পদত্যাগ এবং শাস্তি দাবি করছি, এবং মাননীয় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম যে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলা স্থানান্তরিত করেছেন, তার জন্য মাননীয় প্রধান বিচারপতিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং এই যে তাপস ভঞ্জ, যিনি আদালত বান্ধব আইনজীবী হিসাবে এই মামলায় রিপোর্ট পেশ করেছেন এবং কতগুলি সাজেশন দিয়েছেন,
মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, তার জন্য তাপসবাবুকেও আমি একজন আইনজীবী হিসাবে ধন্যবাদ ও কৃতজ্ঞ। মহিলা সেই রাজ্যে কি করে এই ধরনের ঘটনা ঘটে? দেখুন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার আগে তিনি মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বহু কথা বলতেন, কিন্তু মুখ্যমন্ত্রী হবার পরে একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সবচেয়ে বেশি যে বিষয়টাকে তিনি নেগলেক্ট করেছেন সেই বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা, সেটা সংশোধনাগারের ভেতরে হোক এবং সংশোধনাগারের বাইরেও। তার সবচেয়ে বড় উজ্জ্বল নিদর্শন হচ্ছে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরে এবং তৃণমূল কংগ্রেসের সরকারে সংশোধনাগারগুলিতে 196টি সন্তানের জন্মপ্রসব, যেখানে মহিলা কয়েদিরা কারাগারের মধ্যে সংশোধনাগারের মধ্যে থাকে। আমি এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ করব যে উজ্জ্বল বিশ্বাস কারামন্ত্রী ছিলেন, বর্তমানে অখিলগিরি কারামন্ত্রী আছেন। এই যে সংশোধনাগারের ভিতরে যে অবৈধ প্রক্রিয়ায় এই 196টি শিশু জন্মগ্রহণ করেছে, তার জন্য তাদের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখে এই উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন কারামন্ত্রী এবং বর্তমান কারামন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং কারামন্ত্রী অখিলগিরি পদত্যাগ করতে বাধ্য করানো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে জবাবদিহি চাওয়া। কেননা তার রাজত্বেই, তার স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনই আজকে পশ্চিমবঙ্গের জেলের ভিতরে, সংশোধনাগারের ভিতরে এই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মহিলা কয়েদিরা প্রবেশ করেন, তাদের সবসময় যে প্রেগনেন্সি টেস্ট করা হয়েছে বা করা হয়ে থাকবে এটা নিশ্চয়তা করে বলা যায় না, নিশ্চয়তা দেওয়া যায়। মেডিকেল টেস্ট হয়, কিন্তু সংশোধনাগারের মধ্যে প্রবেশ করলেই তাদের প্রেগনেন্সি টেস্ট করা হয় না, কিন্তু এটা বাধ্যতামূলক করা উচিত। তারা কি অবস্থায় আছে এটা সংশোধনাগারের কর্তৃপক্ষের নজরে রাখা এবং জানা দরকার আছে। তাহলে কি সংশোধনাগারে যে রক্ষীরা থাকে তাহলে সেটা কি পুরুষ রক্ষী থাকে, মহিলা রক্ষী থাকে না সেই জায়গায়? দেখুন, কোথাও তো একটা বিরাট বড়ভাবে সংশোধনাগার কর্তৃপক্ষের ব্যর্থতা বলুন বা তাদের পরিমণ্ডলের পরিকাঠামো নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তো এসছে। কোনো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.